আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। অনুষ্ঠানে সঞ্চালনে আছি আমি মাহবুবুল আলম মিলন। আর সংবাদ বিশ্লেষণে আজকে অতিথি আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক সাংবাদিক এম এ রহিম, বাংলাদেশ বেতার। রহিম ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। রহিম ভাই মাঝে মাঝে আমাদেরকে সময় দেন, এই জন্য আপনাকে সিল টিভির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি পরিকল্পনা আছেন শেখ নুরুল ইসলাম। আর অনেক পাবলিকেশন বাংলা বাজার ঢাকা এর সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। অনেক পাবলিকেশন 38/2 খ তাজমহল মার্কেট, দ্বিতীয় তলা, বাংলা বাজার ঢাকা এর স্বত্বাধিকারী মহাতাবুদ্দিন মিলনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রতিষ্ঠানটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে দীর্ঘদিন থেকে বই প্রকাশ করে আসছে। আমাদের এই সিল টিভিতে উনি আমাদেরকে নতুন ভাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আমাদের প্রচারের প্রতি আকৃষ্ট হয়ে উনি সংযুক্ত হয়েছেন। এই জন্য করে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকেও যথারীতি 3টি পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে। জাতীয় পত্রিকা দেশ রূপান্তর, সিলেটের স্থানীয় দৈনিক এক নতুন পত্রিকা সচিত্র সিলেট এবং সিলেটের পুরনো পত্রিকা সিলেটের ডাক। দুটি নতুন পত্রিকা কিন্তু আজকে নিয়ে আমরা কথা বলবো। যে পত্রিকা পড়ছি, পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 7 জুলাই 2026, 23 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 21 মহরম 1448 হিজরি। দেশ রূপান্তরে প্রথমেই যে প্রথম পৃষ্ঠা যে খবরটা পড়েছে, বিদায় ব্রাজিল, দুশ্চিন্তায় আর্জেন্টিনা, দুই পাশে দুই নায়কের ছবি, অর্থাৎ নেইমার এবং মেসির দুই ছবি দিয়ে আসছে খবর। কাঁদলেন নেইমার, কাঁদালেনও। আসলে খেলা থেকে নেই ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটি দল মানে কিন্তু সারা বাংলাদেশ উত্তাপ। ব্রাজিলের হারে সারা বাংলাদেশ, অর্থাৎ আমরা সিলেটে দেখেছি একটা নিস্তব্ধ অবস্থার মধ্যে ছিল। এমনকি আর্জেন্টিনারও কিন্তু খুশিতে রাস্তায় নেমে আসতে পারেননি। এই দুটি পক্ষ বিপক্ষ থাকলেই খেলাতে জমজমাট হয়, মানে মাঠে খুব উত্তেজনা থাকে। ব্রাজিলের দুঃখজনক পারফরমেন্স, রোমারিও লেখা। ব্রাজিলের 94 বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড। মিশরকে নিয়ে নতুন শঙ্কা মেসিদের। মিশরকে নিয়েও কিন্তু একটা নতুন চিন্তা আছে। অন্য খবর, কক্সবাজারে পাহাড় ধসে নিহত 10। এমপিদের কর্মকাণ্ডে বিব্রত জামাত, স্বজনদের সরকারি সহায়তা থেকে বিরত থাকার নির্দেশ, অনুদান পাওয়ার যোগ্য হলেও সুপারিশ না করার অনুরোধ। এটা অন্য ধরনের ব্যতিক্রম ধরনের খবর দেখা যাচ্ছে। এই খবর দিয়ে মূলত খেলার খবর এবং একটা বিজ্ঞাপন দিয়েই দেশ রূপান্তর তার শেষ পৃষ্ঠার খবর আছে। অনেক খবর শেষ পৃষ্ঠায় প্রধানমন্ত্রীর ছবি সহ একটি খবর এসছে। প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের। আমরা অগ্রিম অভিনন্দন জানাই রাখি, দেশের জন্য কিছু একটা করে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়েই নিয়োগেই গলদ। আমরা জানি প্রায় 1 যুগের উপর হলো, এটা 12 বছরের মতো এই প্রতিষ্ঠানটি। এখানে চেয়ারম্যান নিয়োগেই গলদ। এই পর্যন্ত যতগুলো চেয়ারম্যান হয়েছে এদের কথা ছিল যে তাদের কমপক্ষে 25 বছরের একটা অভিজ্ঞতা থাকবে। এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন কোন চেয়ারম্যান এই পর্যন্ত নিয়োগ হয়নি। অভিজ্ঞতা ছাড়া তো এই খাদ্যের বিষয়টা অনেকে বুঝবেনই না, এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার। এখানে একটু খবরে বিশ্বাস করি যেভাবে উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বয়স প্রায় 1 যুগ, যেটা আমি আগেই বলেছি আর কি। আসলে আপনিও তো নিরাপদ খাদ্য নিয়ে আমরা অনেক ইয়ে করেছেন, ব্যক্তিগতভাবে করেছেন, আপনার রোটারির সাথে আপনি জড়িত, সেখান থেকে করা হয়েছে। এখন খাবার টেবিল পর্যন্ত একটা নিরাপদ খাদ্য আসাটা একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু বাংলাদেশে। না, এই কর্তৃপক্ষ তো আরো মানে সক্রিয় হলে ভালো হতো, কারণ আমাদের দেশে তো খাদ্যের নামে বিষ এবং ভেজাল এবং খাদ্যের নামে অখাদ্য সর্বত্র বিরাজমান। এই জন্য হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা চাই যে হাসপাতাল না বাড়িয়ে আমরা নিরাপদ খাদ্য নিশ্চয়তা চাই, জনগণ সেটা চায়, এটি হলো বাস্তব। এই খবরের কথাই আপনি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন। আর একটা দুঃখজনক খবর আমাদের এটা বলতে হয়, মূল্যস্ফীতি কমে 9.16%। মূল্যস্ফীতিটা কমে আসতেছে, কিন্তু এটা
এটা একটা শুভ লক্ষণ, আশার বাণী। 26% কমে 9.16% নেমে এসেছে মূল্যস্ফীতি। এটা খুব মানে ভালো সংবাদ, পজিটিভ সংবাদ। হ্যাঁ, আজ ইরামনি হত্যার রায়, শিশু হত্যা মামলার বিচারের গতি। আসলে বিচার যদি তাড়াতাড়ি ত্বরান্বিত হয় তাহলে মানুষ না অতীতে আশায় এখন এটা প্রকাশে। গতিশীলতা আসছে বিচারের ক্ষেত্রে, মামলার জট নিরসনে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় আরো হওয়া উচিত জাতীয় আর কি। পত্রিকায় একটি প্রকৃতি নিয়ে কিছু খবর প্রকাশ হয়, আজকেও সেটা আসছে। নোয়াখালীর বেগমগঞ্জের গাছে ঝুলছে বট, না না, বৌলাগুটার বাউলাগুটার সৌন্দর্য, বৌলাগুটা বাউলাগুটা, এই বাউলাগুটার সৌন্দর্য, বাউলাগুটার ছবি সহ, গাছের ছবি এটা সহ। একটা মনে হয় নতুন জাতের বা বিরল জাতের একটা ফল এটা মনে সাধারণত হয়। সারা বাংলাদেশে নাই কিন্তু হ্যাঁ, একটা বাউলাগুটাটা। এটা বিশেষায়িত ফল, নোয়াখালীর ওই বেগমগঞ্জ এলাকায় সম্ভবত বেশি বা অন্য হয়। কোথাও থাকলে হয়তো বাউলাগুটার নামকরণ না হয়ে অন্য কোনো অন্য কোনো নামে হতে পারে। এক এক এলাকাটা এক একটা ফসল বা সবজির জন্য বিশেষায়িত। যেমন সিলেট অঞ্চলটা সাইট্রাস জাতীয় ফসলের জন্য যেভাবে সাতকরা, সিলেটের সাতকরা ওই সাইট্রাস, হ্যাঁ, জি। লেবু জাতীয় ফসল, ঠিক ওই জন্য হতে পারে আর কি। এই জন্য এই ইয়ার ফলটা সুন্দর লাগছে কিন্তু গাছে ঝুলতেছে, বিকশিত হোক, বেলের মতো লাগে। সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, ওনারা এটা উদ্যোগ নেন, নিয়ে এটা বিকাশ করেন বা কৃষক পর্যায়ে বাড়ান। আরো অন্যান্য খবরই আসছে। গৃহবধূকে ধর্ষণ মামলায় 7 জনের মৃত্যুদণ্ড। দেশের 4 জেলায় পৃথক পৃথক ধর্ষণ মামলায় এই রায়টি হয়েছে। আরো 3 মামলা, 2 জনের ফাঁসি, যাবজ্জীবন 2। আসলে মামলা হচ্ছে, প্রতিকারও হচ্ছে, আইন ও বিচার হচ্ছে, বোঝা যাচ্ছে আর কি। না এখন ইদানিং বিচারের বিষয়টা শক্তভাবে দেখা হচ্ছে, অতীতের যে কোনো সময় চাইতে সাম্প্রতিক বিভিন্ন মামলার রায় হয়েছে, আরো আমার মনে হয় শক্তভাবে এটা মোকাবেলা করা আসলে উচিত। রহিম ভাই, যখনই বিচার ব্যবস্থা হবে, কঠোর হবে এবং বিচারের রায় তাড়াতাড়ি হবে, তখন কিন্তু এরকম কমে যাবে, অর্থাৎ অন্যায় কাজগুলো তখন কমে যাবে আর কি। অন্যদিকে আসি এখন, উপকূলে ভারী বৃষ্টি, চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা। এবার বৃষ্টির কিন্তু এখনো অভাব, আষাঢ় মাস চলছে আর কি। এবারই বোঝা যাচ্ছে যে পাহাড় ধসে, পাহাড়ে আসলে মানুষের বসবাসের তো কোনো উচিত না, হলো টিলাতে। তো যাই হোক, যেগুলাতে অতীত থেকে বসবাস করে আসছে, এটার জন্য আগে পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার, যাতে করে ওই কোনো দুর্ঘটনা বা সমস্যার সৃষ্টি না হয়। আগ থেকে সতর্কতা, দুর্যোগের চিন্তা, বৃষ্টির পাবনটা হলো দুর্যোগের পূর্বে সতর্কতা, দুর্যোগকালীন আর দুর্যোগ পরবর্তী পুনর্বাসন। এই জন্য আমরা চাই যে দুর্যোগ পূর্বে প্রস্তুতিমূলক ব্যবস্থা বা সতর্কতামূলক ব্যবস্থা নিলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেক। আসলে এই সতর্কতাটাই হচ্ছে আসলে এখানে একটা সতর্কতা নিউজ আসছে। স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ক্লিনিকে শনিবারের মধ্যে লেবার রুম না হলে লাইসেন্স বাদ। এই ধরনের কিন্তু আমি খুব সুন্দর জানালে কিন্তু এরকম খুবই হুঁশিয়ারি হয়। আগাম জানালে মানে কি, যে রাষ্ট্রের যেগুলা ক্লিনিক রয়েছে এটা শুধু ব্যবসার জন্য না, এটা সেবা। আর বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্য তাদের যে স্পেশালাইজ ব্যবস্থা রাখা, এটা অপরিহার্য। আমি অতীতে যে ছিল না, এটা তো দুঃখজনক। প্রতিটি হসপিটালে ইমার্জেন্সি বিভাগ থাকবে, লেবার সেকশন থাকবে। এই যে মহিলারা বাচ্চা প্রসবজনিত যে বিষয়গুলা, এগুলা অবাধে হওয়া দরকার, যত্রতত্র হওয়া দরকার। বিশেষ করে ক্লিনিকে যে এত কঠিন করে রাখা হয়, অনেক টাকা, একটা বাচ্চা ডেলিভারি হতে কিন্তু 50,000 টাকার মতো খরচ হয়ে যায় আর কি। অনেক মধ্যবিত্ত গরিব মানুষরা চিকিৎসাটা নিতে পারছে না। আপনি একটু আগে বলেছেন চিকিৎসা সেবা, আসলে চিকিৎসা কোনো কিন্তু ওটা কমার্শিয়াল হওয়া উচিত নয়। কমার্শিয়াল থাকবে কিন্তু সেবাটাকে প্রাধান্য দিতে হবে। এটা রাষ্ট্রের একটা অপরিহার্য বিষয়। সেই হিসাবে দেখেন, উসমানী মেডিকেলে যদি যান, লেবার বিভাগে, এই বিভাগে গেলে দেখবেন হাজার হাজার প্রতিনিয়ত বাচ্চা প্রসব হচ্ছে। যদি ক্লিনিক গুলাতে এই সেবা সম্প্রসারণ করা না হয় তাহলে ভয়াবহ হয়ে যাবে। এই জন্য প্রতিটা ক্লিনিকে ন্যায্য মূল্যে, সাশ্রয়ী মূল্যে এই সেবাটা অচিরে চালু করা উচিত। স্বাস্থ্যমন্ত্রী যে হুঁশিয়ারি দিয়েছেন, এটার সাথে জাতি হিসাবে আমরা একমত এবং দ্রুততার ভিত্তিতে এটা করা হোক আমরা চাই। ধন্যবাদ, সুন্দর একটা সাজেশন আসছে আপনার এই খবরের পরিপ্রেক্ষিতে। প্রিয় দর্শক, আরো খবর, ব্রাস্ট ফায়ারে 3 ইউপিডিএফ সদস্য নিহত। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গি ইউনিয়নের খবর এটা। এখানে 3 জন সদস্যকে গুলি করে হত্যা করা। নিজস্ব একটা বাহিনী, তাদের এই বাহিনীটিকে 2টা গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপ আর এক গ্রুপের মধ্যে হামলা করেছেন। এখানে 3 জন সদস্য মারা গেছে। সরকার এগুলা নিয়ে খুব টেনশনের মধ্যে আছেন। ওই যে এই অঞ্চলে যে নিরাপত্তা
বা আইন শৃঙ্খলা, এটার জন্য আমার মনে হয় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছেন। এই এরা ওই তিনজনই কিন্তু উপজাতি, এরা এর মধ্যে ওই যে পদ্ম চাকমা 19, রাঙামাটি সদরের ধনা চাকমা 20 এবং পানছড়ির রিয়েল চাকমা, সবাই চাকমা কিন্তু এরা। নির্বাচিত সরকার আমরা চাইবো যে কোন জায়গায় যেন আইন শৃঙ্খলা বিঘ্ন না করে তার চিরুনি অভিযানের মাধ্যমে এবং নিবিড় পরিচর্যা দিয়ে এইগুলাকে আইন শৃঙ্খলা মানে নিয়ন্ত্রণে রাখে। খাগড়াছড়িতে কিন্তু প্রায়শই এই ঘটনাগুলো ঘটে আর কি, আসলে এখন আমরা চাইবো যে আর ঘটুক না। আইন শৃঙ্খলা বলতে এলাকাটা তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কিছু কিছু রাস্তাঘাটে যারা জন্য আছে এগুলা রাস্তাঘাট গুলা উন্নত করা হোক। আরো খবর, রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যায় নাফ নদী টহল জোরদার। আবারও এমনিতেই তো রোহিঙ্গা আমাদের দেশের জন্য এটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, এর মধ্যে আরেকটা সংখ্যায়। এটা আমরা চাইবো যে আর রোহিঙ্গারা আমাদের দেশে না আসুক, যেভাবে হোক তার একটা মানে যাদের ঢুকতে না পারে তার বন্দোবস্ত করা উচিত। মোটামুটি আমাদের দেশ রূপান্তর নতুন পত্রিকাটি আমরা আমাদের স্টুডিওতে কিন্তু আজকে এটা প্রথম আসছে, দেশ রূপান্তর, যদি আমি ভুল না করে থাকি আর কি। তো পত্রিকায় বিভিন্ন ধরনের খবর নিয়ে পত্রিকাটা আছে অনেক আগ থেকে। অনেক ধন্যবাদ। আমরা জাতীয় পত্রিকা শেষ করে সিলেটের স্থানীয় দৈনিকে আসছি। সিলেটের আরেকটি নতুন পত্রিকা সচিত্র সিলেট। সচিত্র সিলেটে প্রথমে যে খবরটি পড়ে শোনাচ্ছি, অনুসন্ধান উৎপাদনের জোর। হবিগঞ্জ 3 গ্যাস কেন্দ্রে প্রায় 1,500 বর্গ কিলোমিটার 3D সিসমিক জরিপ কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি। তেল গ্যাস নিয়ে কিন্তু অনুসন্ধানের জোর। না, অনুসন্ধান বাড়াতে হবে বাপেক্স এর মাধ্যমে। আমাদের দেশীয় যে মানে সম্ভাবনা, যেখানে যেখানে তেলের সম্ভাবনা আছে, এই অনুসন্ধান বাড়িয়ে আমাদের তেলের বা প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি করতে হবে। লেখা যেরকম আসছে সেটার জন্য কাগজে কলমে না থাকে, সেটাই জন্য বাস্তবায়িত হয় সেই প্রত্যাশা। আরো খবর, 6 শিক্ষা প্রতিষ্ঠানে কোটি টাকা বরাদ্দ। আমাদের নতুন মাননীয় সংসদ সদস্য গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সংসদ সদস্য এলাকায় আমারও বন্ধু, তো যাই হোক উনার এলাকা, উনি আসলে দেখলাম প্রতিদিনই মানে এলাকায় নিয়মিত এলাকায় যাচ্ছেন, অফিস আদালতে যোগাযোগ করে প্রত্যাশার চেয়ে বেশি উন্নয়ন এলাকায় নিয়ে যাচ্ছেন। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক যে বরাদ্দ, এটাও আমি মনে করি যে এটা উল্লেখ করার। ছুটে বেড়াচ্ছেন ইয়াং এনার্জেটিকের মতো ছুটে বেড়াচ্ছেন ইমরান চৌধুরী, আমরা সিলটিভির পক্ষ থেকেও অভিনন্দন জানাচ্ছি এই ধরনের কাজে অগ্রসর হওয়ার। কাজের মধ্য দিয়ে উনি বেঁচে থাকবেন বা উনি জনগণের মধ্যে এগিয়ে যাবেন। খেলার খবরটা একটু অন্যভাবে আজকের এই পত্রিকায় এসছে, পর্দার আড়ালে আরেক খেলা। ট্রাম্পের এক ফোনেই ফুটবলারের লাল কার্ড প্রত্যাহার। এই যে খেলার মধ্যেও কিন্তু রাজনীতি, সেটাই কিন্তু একটা খবর এসছে আর কি। এখানে ট্রাম্পের ছবি সহ খবরটি এসছে। খেলা দেখে আর বাড়ি ফেরা হলো না ব্রাজিলের সমর্থকের। ব্রাজিল সমর্থকের মৌলভীবাজারের চা বাগানে আসতে সময় ঝুলন্ত লাশ, তাকে মেরে ফেলে ঝুলন্ত লাশ করে তাকে রাখা, অথবা দূর রাতে মনে হয় বাড়িতে যাওয়ার পথে কি দুর্ঘটনা ঘটছিল হয়তো। আরো একটি মর্মদায়ক অত্যন্ত মর্মান্তিক খবর, স্ত্রীকে হত্যা করে উঠানি মাটি চাপা। এটাও মৌলভীবাজারের ঘটনা। স্ত্রীকে হত্যা করে তারপর নিখোঁজ করে থানায় জিডিএনটি করাতে যায়, ধরা পড়ে স্বামী। এই যে পাশবিক যে মধ্যযুগীয় যে কারবার চলছে এখনো কিন্তু বাংলাদেশে অনেক ফ্যামিলির যে মানে কি বলবো দাম্পত্য কলহ, এইগুলা সমাজে। রহিম ভাই, আপনি তো জনপ্রতিনিধি ছিলেন, একটা এলাকার চেয়ারম্যান ছিলেন আপনি, এই ধরনের ঘটনাগুলো কিন্তু না, এগুলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এগুলা তো লোমহর্ষক ঘটনা, আমরা প্রত্যাশা করি না। আমরা চাইবো যে কেউ যদি অন্যায় করে থাকেন তাকে আইনের আওতায় নেওয়া উচিত। এই ধরনের মানুষকে হত্যা করবে, কত বড় পাশবিক, যার সাথে সংসার করলো, ঘর করলো, মানবিক সরকার গঠন করার জন্য, মানবিক দেশ গঠন করার জন্য এই মেসেজ যেখানে চলমান, এখানে এই জাতীয় ঘটনা খুবই দুঃখজনক। এগুলো আমরা পুনরাবৃত্তি আগামীতে দেখতে চাই। যাক, ওই যে কয়টানি ধর্মের ঢোল আপনি বাজে একটা কথা, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সে মাটি চাপা দিয়েছে ঠিকই, কিন্তু জিডিএনটি করতে দেশ সামনে কিন্তু ধরা পড়েছে। এই ধরা পড়াটা একটা বিশাল ব্যাপার হয়েছে। আপনার মনে করি সেটাই সত্য চাপা থাকা, উদাহরণমূলক একটা বিষয়, সাময়িক হয়তো মানে চাপা দিতে পারেন, কিন্তু এগুলা সত্য বেরিয়ে আসবে। বিশ্বম্বরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের 3 জনের মৃত্যু। এই বিদ্যুৎস্পৃষ্টর মৃত্যুগুলো কালকে ফেসবুকে দেখলাম, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, এটা হচ্ছে কি বিদ্যুতিক ব্যবস্থাপনার অনেক ত্রুটি বিচ্যুতি আছে,
তার দুর্বল প্রকৃতি, ইভেন এটাও আছে মানুষের কিন্তু মানুষেরও অসচেতনতা রয়েছে, সব মিলিয়ে এগুলা হরও অনেকগুলা ঘটে যাচ্ছে। এগুলা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানে কি বলবো, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং জনগণকেও সচেতন হতে হবে। বিদ্যুৎ মানুষের হচ্ছে চালিকা শক্তি, কিন্তু সেই বিদ্যুতে যদি আমি হাত দিই তাহলে তো আমার চালিকা শক্তি তো দূরের কথা, আমি তো থাকবো না। এই ব্যাপারে আরো সচেতন হতে হবে আমাদের জন্য, অবশ্যই সচেতন হতে হবে। ধন্যবাদ রহিম ভাই। আমরা শেষ করে আমরা আরেকটি খবর পড়ে শেষ করবো। সড়কের পাশে নবজাতক উদ্ধার করে হাসপাতালে। এই যে অমানবিক খবর কিন্তু মাঝে মাঝে আমাদের পত্রিকা আসে। একটা নবজাতক শিশু, সে তো একটা মায়ের সন্তান, সে তো মা কেমন করে মা সড়কের পাশে ফেলে চলে যায় একটা শিশুকে। কত অমানবিক হয়েছি আমরা। এগুলা এর জন্য সরকার করেছেন ওই যে একটা সোনামণি নিবাস, সোনামণি নিবাসটা করা হয়েছে এই জন্য, এই ধরনের যারা অপ্রত্যাশিত সন্তান মনে করেন অবৈধ প্রক্রিয়া হয়ে থাকে, এগুলাকে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করার জন্য সোনামণি নিবাসেই ওদেরকে আশ্রয় দিতে হবে এবং সংশ্লিষ্ট পুলিশ বা সমাজসেবা দপ্তরকে বললে ওনারা ওই স্থানে নিয়ে যাবেন। যদিও সামাজিক ভাবে এটা মেনে নেওয়া যায় না, কিন্তু হয়তো তাদের বাঁচার তাগিদে এই প্রতিষ্ঠানগুলো থাকলে হয়তো সে জীবন না আছে, এগুলা জীবনটা বাঁচলো বাচ্চাটার। অনেক লোকজন জানে না, পরবর্তীতে সংশ্লিষ্ট অফিস ওনাদেরকে উদ্ধার করে এনে এখানে রাখে। ধন্যবাদ। আমরা সচিত্র সিলেটের শেষ পৃষ্ঠাটা পড়ে শোনানোর চেষ্টা করছি। পাসপোর্ট অফিসে সেই দুর্নীতিবাজ কর্মকর্তা আসছেন না সিলেটে। এর অনেক পুরাতন খবর আবার আসছে আর কি। 36 বছরের মধ্যে ব্রাজিলের সবচেয়ে বাজে বিশ্বকাপ, সেটা আগেও কিন্তু বলা হয়েছে। খামেনির জানাজার দিনও গাজা ও লেবাননে ইসরায়েলের হামলা অমানবিক। এই যে অমানবিক ঘটনা। চিকিৎসক সংকট ও অবকাঠামোগত সমস্যা দূর করা হবে। স্বাস্থ্য সেবার মনোন্নয়নে মত বিনিময় সভায় এমপি আবুল হাসান, জকিগঞ্জ কানাইঘাটের নবনির্বাচিত। তিনিও চেষ্টা করে যাচ্ছেন কানাইঘাট এবং জকিগঞ্জের হাসপাতালের যে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য। তিনি দেখলাম আমাদের যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়কে কালকে নিয়ে পরিদর্শন করিয়েছেন এবং সব মিলিয়ে সমাধানের বিষয়ে উনি দৌড়াদৌড়ি করতেছেন, কমপ্লেক্সে নিচে যাচ্ছেন, সশরীরে যাচ্ছেন। তবে এখানে কিন্তু 50 সদস্যবিশটার ইয়াটা হাসপাতাল মানে ক্লিনিকটা কিন্তু 31 সদস্যবিশটার কাজ চলছে। অতীতের যে কোনো সময় চাইছে এই বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখার বিষয় কিছুদিন যাক সরকারের আদেশ নির্দেশ মাঠ পর্যায়ে বাস্তবায়নের সময় বোঝা যাবে যে চিকিৎসা সেক্টরকে গভর্নমেন্ট গুরুত্ব দিচ্ছেন, আমরা মাঠ পর্যায়ে দেখতে চাই, সেটাই যেন সার্থক হয়। আর হসপিটাল কর্তৃপক্ষকে একটা অনুরোধ করা যায়, কি আর অনুরোধ করবো, তারা তো ডাক্তার ডিপার্টমেন্টের লোক, কিন্তু এই যে অপরিচ্ছন্নতা, এই যে ময়লা আবর্জনা, এইগুলা তো একটু উদ্যোগ নিলে নিজেরাই করতে পারে। পরিচ্ছন্নতা খুবই একটা অপরিহার্য বিষয়। প্রত্যেকটি এলাকায় যদি এমপিরা এইভাবে যদি এগিয়ে আসে, যদিও এমপিদের সরাসরি কাজ না, এটা কিন্তু না, কাজ আছে, ওনারা উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা, কিন্তু এই কাজের জন্য তো এমপি না। তারপরে আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এমপিরা যখন যায় তখন একটু সজাগ হয়। কিন্তু হসপিটালে আরেকটা বিষয় আমি বলি, আউটসোর্সিং এর যে পরিচ্ছন্ন কর্মীগুলা নেওয়া হয়েছিল, সাম্প্রতিক একটা নোটিশে আমি দেখলাম যে তাদেরকে বাদ দেওয়া হয়ে গেছে। আমরা আজকে দাবি জানাই যে পরিচ্ছন্নতা কর্মীগুলা বাদ দিলে হাসপাতালের ময়লা আবর্জনা বেড়ে যাবে, পরিচ্ছন্নতা সুন্দর হবে না। এই জন্য এদেরকে পুনরায় বহাল দেওয়ার জন্য আমি দাবি জানাই। এখানে একটু ব্যতিক্রম খবর একটা আসছে। রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী, একসময় বিএনপি নেত্রী ছিল। ওনার বক্তব্য, শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই। সচিত্র সিলেট ডেস্ক থেকে আসছে। উনি ওনার মতো করে বলেছেন যে আইনি বাধা নেই, উনি যদি এই জন্যই হয়তো ভাই বিষয়টা উনি ওনার মতো করে বলেছেন। পরিবেশ পরিস্থিতি তো হইলো বড় বিষয়, সেটাই। কাগজে আইনি বাধা নাও থাকতে পারে, কিন্তু পরিবেশ বাস্তবতা সব মিলিয়ে এগুলাও তো বুঝার বিষয়, দেখার বিষয়। আমরা অপেক্ষা করি, দেখি কি হয় ভবিষ্যতে। আমরা সচিত্র সিলেট শেষ করে সিলেটের পুরনো পত্রিকা আর একটি, সিলেটের ডাক, সিলেটের বহুল প্রচলিত পত্রিকা এটা। সিলেটের ডাকে প্রথম যে খবরটি আমরা পড়ে শোনাবো। সিলেটের 3 মাসেও হাম পরিস্থিতি উন্নতি নেই, এ পর্যন্ত 87 শিশু ও 1 নার্সের মৃত্যু। পর্তুগাল সৌদিতে পৃথক দুর্ঘটনায় সিলেটের 3 যুবক নিহত। প্রায়শই এই ধরনের ঘটনা আমরা দেশের বাইরে আমরা শুনে যাচ্ছে যে নিহত হচ্ছে। সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত 4। এরপর আমরা গণমাধ্যমে দেখেছি যে সাভার মডেল থানায় কিন্তু এনসিপির নেতাকর্মীরা হামলা করেছে, সেই দৃশ্যটা আমরা দেখেছি। ব্রাজিলকে বিদায় করে
হালান্ডের জোড়া গোলে নরওয়ের ইতিহাস সৃষ্টি করেছে। আসলে ব্রাজিল সমর্থক এবং আর্জেন্টিনার সমর্থক আমরা প্রথমে জাতীয় পত্রিকা পড়েছি, এটা নিয়ে কিন্তু সারা দেশ তোলপাড়। ওই খেলা তো খেলায়, এখানে অঘটন ঘটতেই পারে আর কি। ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা। আর্জেন্টিনা এখনো আছে। আমরা চাইবো অন্তত পক্ষে খেলোয়াড় দর্শকের দিকে চেয়ে যে অন্তত পক্ষে খেলার শেষ পর্যন্ত যদি আমাদের আর্জেন্টিনা থাকে, খেলাটা জমবে ভালো আর কি। তারপর হার জিত একটা কিছু হবে অবশ্য। মৌলভীবাজারে নিখোঁজ 18 দিন পর স্বামীর স্বীকারোক্তি মিলল, স্ত্রীর লাশ গ্রেপ্তার 4। যেটা অন্য আলাপ করলাম। কাজিরবাজার পরিদর্শনকালে সিসি প্রশাসক নথিপত্র আইনি দিক পর্যালোচনা করে মৎস্য ও তরকারি বাজারে বিষয়ের সিদ্ধান্ত। আসলে সিসি বর্তমান ভারপ্রাপ্ত মেয়র, দায়িত্বপ্রাপ্ত মেয়র যা কাজ করছেন, এটা কিন্তু একটা নির্বাচিত মেয়রও কিন্তু এটা করে না। কিন্তু কাজিরবাজার গরুহাটাটাকে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে ভেতরে। এখন মৎস্য ও তরকারি বাজারের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, তদারকি করে। আসলে এই বাজারটা এটা ঐতিহ্যবাহী বাজার এবং শহরের মেইন মৎস্য বাজারটা হইল আমার কাজির বাজার। এখানে বিক্রির অবস্থা খুবই ভয়াবহ। একটা মৎস্যজীবী গ্রুপ আজকে দেখেন ওই যে লামাকাজিতে তারা নিজেরা পরে আবার বাজার করেছে। এই বাজারটাকে যেহেতু এখানে সিটি কর্পোরেশন এলাকার ভিতরে, এটা বিভিন্ন আইনি বিষয় আছে, ইজারার বিষয় আছে, ব্যক্তি কেন্দ্রিকতা বাদ দিয়ে যাতে আইন বা সিটি কর্পোরেশনের তদারকির মধ্যে নেওয়ার জন্য প্রক্রিয়া চলমান, এর অংশ হিসাবে প্রশাসক গতকাল পরিদর্শন করেছেন। দেখা যাক কি হয়। আসলে এইরকম একটা একটা আমি বলবো কি, এটা স্বায়ত্তশাসিত বাজার হিসাবে যাতে পরিগণিত হয়, তারই কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দেখবো যে প্রশাসক যে উদ্যোগ নিয়েছেন এটার আমরা সফল বাস্তবায়ন। আসলে কাজের বাজারে এই অংশটুকু অনেকটা অংশ কিন্তু নদী গর্ভে কিছুটা বিলীন হয়ে গেছে। তারপরে এই বাজারটা শহরটা নাগরিক সুবিধার মধ্যে আজকে এই বাজারটা আর একটা স্বাস্থ্যসম্মত বাজারে রূপ দেওয়া সম্ভব। এই যে পুরনো জীর্ণ শীর্ণ মানে কোন ধরনের সনাতনী পদ্ধতিতে বাজারগুলা চলছে, এখন সিটি কর্পোরেশন তদারকিতে নিলে পরে অনেকটা স্বাস্থ্যসম্মত উপায়ে বিপণন ব্যবস্থাটা হবে। আসলে এখানে কাপড় চোপড় ঠিক থাকে না। আমরা মাঝে মাঝে আমরা যারা দেখি একটু আসিয়া কাপড় চেঞ্জ, অনেক সময় আমি নিজেও মাছ কিনতে যাই, মানে পাইকারি মূল্যে কিনলে কম দামে কিনা যায়, কিন্তু পরিবেশ পরিস্থিতিটা অত্যন্ত এবারে বিদঘুটে এবং অস্বাস্থ্যকর। সিসি প্রশাসক যে মানে অগ্রসর হচ্ছে কাজে, যদি সাকসেসফুল হয় তাহলে একটা সুন্দর শৃঙ্খলা। না, সাকসেসফুল তো হতে হবে, সবকিছু তো আইন নিয়ম সার্কুলার মধ্যে আসতে হবে সবকিছু। আমরা শেষ পৃষ্ঠার খবর করি, আবারও আসছি আপনার কাছে, অতিথির কাছে। নিরাপদ সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিন্তে যৌথ প্রতিশ্রুতির আশ্বাস। প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে IOM চিফ অফ মিশনের সৌজন্য সাক্ষাৎ। IOM মিশনের চিফ হচ্ছে মিশন ডন লরা টম্বর, তার সাথে ছবি সহ আসছে। আসলেই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী কিছু কাজ করে যাচ্ছে, যখন যে কাজটা আসছে তার হাতে, কঠোর হাতে সেই কাজটা কিন্তু উনি যখন মাঠ পর্যায় থেকে শুরু করে জেলা এবং জাতীয় পর্যায়ে উনি আমি বলবো নিরলস ভাবে বিচরণ করছেন, কাজ করে যাচ্ছে। হ্যাঁ, এবং দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এটা আমাদের প্রবাসীদের যে তাদের যে বিভিন্ন ব্যবস্থাপনা উন্নত করার জন্য ILO লেবার অর্গানাইজেশন ওনাদের সাথে মত বিনিময় করেছেন গতকালকে। আমরা যে সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলার আমরা সত্যিকারের বাস্তবায়ন দেখতে চাই জনগণ। আমার মনে হয় আমাদের আরিফুল চৌধুরী যে কাজটা হাতে নেয় সেটা কিন্তু সাকসেসফুল করে ছাড়েন। জনগণ এখান থেকে একটা সুফল পাবে বলে আমরা আশা করছি। উনি কাজে বিশ্বাসী কাজ করে যাচ্ছেন। অন্যান্য খবরে জিজ্ঞাসা, লিডিং ইউনিভার্সিটি BNCC প্লাটুনের কালেকটিভ ক্যাম্পে গৌরবময় অর্জন। গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনা নিহত 3 বন্ধুর দাস লাফন, স্বজনদের আহাজারি। একটি এই বিষয়টা আমি স্পেশালি আপনার এলাকাও এটা ওই যে জাফলং চা বাগান এলাকায়, আমি কি বলবো, এটা খুবই দুঃখজনক। আমরাও ফেসবুকে এটার জন্য মানে মাগফিরাত কামনা করেছি। দেখেন এই যে সোনার সন্তানরা আজকে জ্বরে গেল। হ্যাঁ, একই ক্লাসের একই স্কুলের একই ক্লাসের 3 জন। একই লোকে কে বা কারা এই ছোট বাচ্চাদের কাছে যে মোটরসাইকেল দেন। দ্বিতীয় হলো অধিকাংশ আমি লক্ষ্য করেছি মোটরসাইকেলের লাইসেন্স নাই এবং কেউ হেলমেট ব্যবহার করে না। হেলমেট হলে প্রাথমিক যে কোনো দুর্ঘটনা থেকে একটা মানুষের দেহ
বাঁচতে পারে। যেমন হেলমেট না থাকলে গাছের সাথে যে আঘাত লাগছে, সাথে সাথে তো মাথায় ইনজুরি হয়ে সাথে সাথে সে আজকে মাথায় আঘাত হলে কিন্তু সাথে সাথে মারা যায়। আর মাথার মধ্যেই তো অনেক গুরুত্বপূর্ণ অর্গান। এই জন্য আমি এই খবরটাকে অনুরোধ জানাচ্ছি সবাই যাতে হেলমেট ব্যবহার এবং পুলিশ ডিপার্টমেন্ট বা প্রয়োজনে গোয়েন্দাতে যে ট্রাফিক সিস্টেমটা আরো উন্নত করা দরকার। ধন্যবাদ ভাই। আপনার এলাকা শুধু আপনার এলাকা বলে কথা না, এই ধরনের মর্মান্তিক মৃত্যু কেউ আশা করে না কোনো এলাকায় যেন না হয়। আবার এখানে এসছে বিশ্বমপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের, এখানে তিনজন আলাপ করেছি। আরো খবর, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপিও পৌরসভা। আপনিও একজন জনপ্রতিনিধি ছিলেন, এটা কার্যকর করা কতটুকু প্রয়োজন বা এই ঘোষিত দিনে নির্বাচন হবে কিনা কোনো আশঙ্কা আছে? না, এটা ইসি উদ্যোগ নিয়েছে সরকারের পরামর্শেই, ঠিক আছে। এখন নির্বাচনের যে তালিকা হালনাগাদ হবে এবং এটা হওয়া দরকার। গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকার আসছে, জাতীয় যে ক্যাবিনেট বা সংসদ ঠিক আছে, কিন্তু মাঠ পর্যায়ে সরকারের কাজগুলা বাস্তবায়ন করতে হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, হ্যাঁ, এগুলা সক্রিয়তার দরকার আছে। যার কারণে গিয়া অনেক জায়গায় দেখেন চেয়ারম্যানরা অ্যাক্টিভ নাই, অনেক জায়গায় পলাতক, অনেক জায়গায় প্রশাসক। সব মিলিয়ে বলবো জরুরি মানে অগ্রাধিকার ভিত্তিতে এই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে। সেটা আমি একটা প্রশ্ন করেছি যে আপনি কি এই যে নির্দিষ্ট একটা ডেড লাইন দেওয়া হয়েছে যে নির্বাচনী প্রস্তুতি, এটা কি মানে এই সময়ের মধ্যে হবে বলে আপনি আশা করেন? আমার ধারণা যে এগুলা সরকার হয়তো মানে ধাপে ধাপে করবে আর কি, একসাথে তো সারা দেশ করতে পারবে না, আর এত জনবল নাই, এত পুলিশ বাহিনীর অভাব আছে। অক্টোবর থেকে শুরু করবে ধাপে ধাপে। এবারও তো ঘোষণা হয়েছে কোন নির্দলীয় ভাবে নির্বাচন হবে, বলা হয় না, নির্দলীয় হওয়াটা উচিত। কেননা এই দলীয়করণ করতে যে তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে বা গ্রামীণ পর্যায়ে অনেক ঝামেলা, মানুষের দ্বন্দ্ব, ভিতরে ভিতরে রাজনীতি থাকবে, হয়তো প্রতীক থাকবে না, শুধু এটাই পাল্টাপাল্টা হবে আর কি। আমাদের সময়সীমা আমাদেরকে আরো অগ্রসর হতে দিচ্ছে না। যদি দু একটা খবরের আর কিছু, জাতীয় পল্লী উন্নয়ন দিবস যেটা এটার কারণে সারা দেশে পালিত হয়েছে, হ্যাঁ, এগুলা আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা মানুষ সবাই শহরের দিকে দাবি করছি, আমাদের গ্রামটাকে যদি একটু নাগরিক সুবিধা বৃদ্ধি করা যায়, মানুষ কোথায় কোথায় শহরে আসবে না। এই জন্য মানে গ্রামকে উন্নত করার জন্য, নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য একটা সামাজিক আন্দোলন হিসাবে উদ্যোগ নেওয়া হয়েছে পুনর্বার। আর বিশেষ করে যে আমাদের দেশের গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য। আসলে সমৃদ্ধ বাংলাদেশ বলতে তো শহর বোঝায় না, সমৃদ্ধ বাংলাদেশ বলতে টোটাল গ্রামকে বোঝায়। বিশেষ করে গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই দিবসটা এই বছর থেকে নতুন করে পালিত হচ্ছে, যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। এইটার আমরা সঠিক বাস্তবায়ন চাই। আরেকটি খবর পড়তে হয়, এগুলো খবর সচেতনতার জন্য। ধর্মপাশা নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু। এই ধরনের বৃদ্ধ যখন একা গোসল করতে যায়, এই ধরনের মৃত্যু হতে পারে। একটু সচেতনতার জন্য বলবো যে আমরা এটি বলি যে মানে সাবধান থাকলে, সচেতন থাকলে দুর্ঘটনা অনেকটাই হ্রাস করা সম্ভব। এই জন্য সব বিষয়ে আমাদের সচেতন হতে হবে। প্রিয় দর্শক, সময়ের স্বল্পতায় আমরা অগ্রসর হতে পারছি না। বেশ কিছু মৃত্যুর খবর আমরা আজকে পত্রিকায়, সিলেটের স্থানীয় পত্রিকায় পেয়েছি। গোয়েনঘাটের 3 জন মোটরসাইকেল, বিশ্বমপুরের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু আর কি, ধর্মপাশা নদীতে গোসল করতে গিয়ে এক মৃত্যু। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। সব মৃত্যুগুলোরই জন্য কখনো এই ধরনের মৃত্যু আমরা কামনা করি না। মৃত্যু তো একদিন অবধারিত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কোরআনের ভাষায় যেটা বলা হয়, মৃত্যু হবে। কিন্তু এই ধরনের মৃত্যুগুলো আমরা অপমৃত্যু আমরা চাই না, স্বাভাবিক মৃত্যু যেন বৃদ্ধরাও যেন এই ধরনের মৃত্যুর কবলে না পড়ে, সে আশা প্রত্যাশা রেখে আজকের খবর এবং খবর বিশ্লেষণ অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আমাদেরকে যে সম্প্রচারে সহযোগিতা করবেন অনেক পাবলিকেশন, 38/2 খ বাংলা বাজার, ঢাকা, এর স্বত্বাধিকারী মহাতাবউদ্দিন মেননকে সিল টিভির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।